টেন্স যাচাই করব, ঠিক আছে? অনেকে তো উপস্থিত হয়নি, কোথায় গেল সব? না আসলে তো পিছিয়ে যাবে। আচ্ছা একটু বাবা আমি একটু করে নিচ্ছি, একটু দাও, সাইজ মিলিনি, নেট একটু স্লো হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু এখানে রেসপন্স করতেছে না। ওকে, তাহলে টেন্স আইডেন্টিফিকেশন, তাহলে আমি একটু লিখে দিচ্ছি, টেন্স আইডেন্টিফিকেশন। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমাকে ফাইম বলেছে টেন্স হচ্ছে মূলত তিন প্রকারের, তাই না? টেন্স মূলত থ্রি টাইপস। দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে, আচ্ছা শেয়ারই তো করিনি। ওকে, এবার দেখা যাবে, আমি একটু স্পষ্ট করে নিচ্ছি। আর কোথাও তো কেউ জয়েন করতেছে না কেন, বুঝতে পারছি না তো। লিঙ্ক তো দিলাম, তাই না? দাঁড়াও। এবং আজকের ক্লাসটা যদি ভালো মতো কমপ্লিট করতে পারো, মাথায় ঢোকাতে পারো, টেন্স চেনা নিয়ে আর ভেজাল হবে না। আমরা অনেকে টেন্স বুঝতে পারি, ট্রান্সলেটও করতে পারি, কিন্তু ওই যে বললাম না, কোথায় যেন চিনতে অসুবিধা হয়। তাহলে টেন্স আইডেন্টিফাই আমরা দুই ভাবে করব, বাংলা টু ইংলিশ থেকে এবং ইংলিশ টু, মানে বাংলা থেকেও আমরা টেন্স নির্ণয় করব এবং ইংলিশ থেকেও আমরা টেন্স নির্ণয় করব। তাহলে টেন্স মূলত থ্রি টাইপস অফ টেন্স, তাই না? এটা হচ্ছে মেন টাইপ, থ্রি টাইপস। আর এক একটা টাইপকে আবার কয় ভাগে ভাগ করা যায় জানো ভাইম? চার ভাগে, ইয়েস। তাহলে প্রেজেন্ট ছিল, টু পাস্ট এবং ফিউচার, থ্রি ফিউচার। ওকে, ওকে, এখন আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট কে আবার আলাদা আলাদা সাজাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্টের ভিতরে আমাদেরকে চার ভাগে ভাগ করা যাবে, তাই না? বলো দেখি নাফিসা, চারটা কি কি প্রেজেন্টের মধ্যে ভাগ করো। Present indefinite, ওকে, present continuous, ওকে, present perfect, ইয়েস, present perfect continuous. এক্স্যাক্টলি। তাহলে আমি কি বলেছি তোমাদের শেখাবো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, তাই না? তো এখন আমি তিনটা বক্স করি, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা, হ্যাঁ? এখানে বাংলা সেন্টেন্স লিখবো, ইংলিশ সেন্টেন্স লিখবো, কিভাবে চিনবো সে বিষয়টা আমরা একটু নিশ্চিত করব। এই যে বাংলা দেখে চেনার উপায়, বাংলা দেখে চেনার উপায়, উপায়। আর একটা জিনিস ছিল ইংলিশ দেখে, আরে উপায়, একটা ইংরেজি দেখে চেনার উপায়। ছোট করে দিচ্ছি আপাতত, একটু বড় থাকুক। ইংরেজি দেখে চেনার উপায়, দেখে চেনার উপায়। তাহলে প্রথমটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট দিলাম, ইনডিফিনিট, ওকে। তাহলে দেখো বাংলা বাক্যের শেষে আমরা সবসময় একটা কথা মনে রাখবো, তোমার যেখানেই টেন্স নির্ণয় করবা একটা কমন কথা, বাংলা বাক্যের শেষে এই কথাটি মাথায় রাখবা। বাংলা বাক্যের শেষে করি, খাই, ঘুমাই, দেখি ইত্যাদি থাকে। তবে অনেকের একটু অসুবিধা হয়, যদি করও থাকে, করেন থাকে, তখন উল্টোপাল্টা করে ফেলো। হ্যাঁ, যে স্যার তো বলেছিল যে করি খায় দায়, এখানে করেন আছে, তাহলে এটা আবার কেমনে হবে? আচ্ছা, রেগুলার বেসিসে আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি, প্রতিদিনের কাজের কথা বলেছি, তাই না? প্রতিদিন তুমি কি কাজ করো চিন্তা করো। আমি ভাত খাই, আমি ঘুমাই, কিংবা আমার বাবা অফিসে যান। মেন কথা আমি তুমি, ওই যে আমরা যে আমরা ইগুলো শিখেছি, আমরা যে সাবজেক্ট গুলো জানি, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এই সাবজেক্ট গুলো প্রতিদিন কি করে বা কি করি, এগুলোর উপরে তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট যাচাই করতে হবে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে তোমাকে খেয়াল করতে হবে যে কি আছে। তাহলে কি হবে দেখো, বাংলা বাক্যের শেষে, বাংলা, আচ্ছা একটু দাও বাবা, টেন্স এর ক্লাস শেষ হলে, এই আইডেন্টিফাই ক্লাস শেষ হলে নেক্সট ক্লাসে আমরা যাব হচ্ছে আর্টিকেল কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আচ্ছা ভালো করে দেখো, বাংলা বাক্যের শেষে, বাক্যের শেষে করি বা করো, এই যে করি আছে, কিংবা করো আছে, কিংবা করেন আছে, ইত্যাদি থাকে। এখন দেখো, আমি একটা দিয়ে না, আমি সবগুলো মানে কি বলে ওই এর ভিত্তিতে, কি বলে সাবজেক্টের ভিত্তিতে আমি কত কথাগুলো বলছি। করি, করো, করেন। যেমন খাই, খাও, খান, যাই, যাও, যান, এগুলো থাকলে আমরা কি বলবো, সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই বলবো। এখন এক্সাম্পল যদি তুমি দেখো একটা, আচ্ছা আমাকে একটু
রায়ান আহমেদ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা এক্সাম্পল দাও তো দেখি, বাংলা এক্সাম্পল। রায়ান আহমেদ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটো এক্সাম্পল দেবা, বলো। আমি আমি লিখি হ্যাঁ আমি লিখি আচ্ছা, এটা একটু বড় 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 সেন্টেন্স বলো দেখি। একটা বড় আমি লিখি তো ছোট হয়ে গেল, তুমি আরেকটু বড় সেন্টেন্স বলো দেখি, বলো। আমি হুম, হুম, স্কুলে হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। হ্যাঁ একটু বড় হলো তাই না? আচ্ছা দেখো, ঠিক আছে, আমি আরেকটু বড় করছি। আমি প্রতিদিন, দেখো, প্রতিদিন সকালে আমার আমার আব্বার সাথে স্কুলে যাই। দেখো, যত বড় বাক্যই হোক না কেন লাস্টে কিন্তু যায় আছে। যত বড় বাক্য, অথবা এটাকে যদি অন্য একটু তুমি সাবজেক্ট দিয়ে বলো যে সে প্রতিদিন তার বাবার সাথে স্কুলে যায়। সে, আচ্ছা সে না, তুমি দেই তাহলে ভালো হবে। তুমি প্রতিদিন তোমার বাবার সাথে স্কুলে যাও। এই যে যাও আছে, দেখো, যাও। তো এখন এই যে যাও, অথবা তিনি প্রতিদিন তার সন্তানের সাথে স্কুলে যান, যদি এটা দিই, তিনি প্রতিদিন, এই একটা বুঝতে একটু বেশি সময় লাগবে। এর পরের গুলো একদম ইজি হয়ে যাবে, একটা ভালো করে বুঝে নাও, মানে যেটার ধরনগুলো। তিনি প্রতিদিন তার ছেলের সাথে স্কুলে যান। এই যে দেখো, যান আছে। তাহলে শুধু যাই খায় না, বরং তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে সেই কাজটি বর্তমানে প্রতিদিন হয় কিনা। হ্যাঁ, তিনি প্রতিদিন স্কুলে যান। আমার মা প্রতিদিন রান্না করেন। হ্যাঁ, আমি প্রতিদিন লেখাপড়া করি। আবার আরেকটা জিনিস দেখো, ধরো প্রতিদিনই কথা নাই, এমন একটা লেখা আছে যে প্রতি বছর আমি গাছ রোপণ করি। দেখো, রেগুলার একটা হ্যাবিট কিনা। যদি প্রত্যাহিক হ্যাবিট থাকে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। অথবা যদি বলো গাছ আমাদেরকে বাতাস দেয়। দেখো, এই যে দেয় আছে, এখন এই সাবজেক্ট বাদে যেগুলো থাকে সেগুলো কনফিউজড হয়ে যাও। সূর্য আমাদের কিরণ দেয়, এটা আবার কোনটা? আমরা তো নাই স্যার, সূর্য এখানে সাবজেক্ট কোনটা? তাহলে সূর্য তো সাবজেক্ট, তাহলে প্রত্যাহিক আমাদেরকে দিচ্ছে না, সে তো সূর্য প্রতিদিন দিচ্ছে, সূর্য আমাদেরকে কিরণ। রেগুলার বেসিসে যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুব ভালো করে বুঝবা। আর স্পোকেন ইংলিশ হচ্ছে মুখে বলার বিষয়, আর গ্রামারটা হচ্ছে বোঝার বিষয়। যত বেশি গভীর থেকে বুঝবা তুমি, তত বেশি গ্রামারটা তুমি ভালো ফিল করতে পারবা, তোমার ভালো লাগবে। এবার আসো ইংরেজি চেনার উপায়। ইংরেজি চেনার উপায় জানতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে কয়েকটা জিনিস। যেমন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বলি, অ্যাফার্মেটিভ হয়, দেখো, অর্থাৎ হ্যাঁ বোধক যদি বাক্য হয় তাহলে তোমাকে দেখতে হবে সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে কিনা। সাবজেক্ট, দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে কিনা। অন্য কোনো ভার্ব থাকলে হবে না। সাবজেক্ট এবং মাঝখানে আর কিছু থাকা যাবে না, কোনো অ্যামিজ আর না, ওয়াজ ওয়্যার না, কিচ্ছু না। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সোজা কথা। তাহলে তুমি সেই টেন্সকে কি বলবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই তোমাকে বলতে হবে। আচ্ছা, যেমন আমি একটা এক্সাম্পল যদি লিখি এখানে। আচ্ছা সাবিহা, তুমি এবার বলো দেখি, সূর্য আমাদেরকে কিরণ দেয়, কি হতে পারে? সূর্য আমাদের কিরণ দেয়। হ্যাঁ, দা, The sun give us হ্যাঁ হ্যাঁ। rain. আচ্ছা, এখানে কিরণ দেওয়া, ইংলিশে তো শাইন মানে কিরণ দেওয়া, এখানে গিফট প্রয়োজন নেই, তাহলে কি বলতে পারো? দ্য সান, এটা The শাইনস, sun বলো, shine us. শাইন আস। আচ্ছা, এখানে একটা ছোট্ট ভুল আছে, সেটা যে কেউ বলতে পারো না, তুমি চাইলে সাবির তুমি বলতে পারো, দ্য সান শাইন আস, একটা ছোট্ট ভুল আছে, কি হতে পারে? বলো বলো, মনে নেই তাই না? Sir, হ্যাঁ বলো বলো। sir, হুম, gives us. না গিফটস হবে না। আচ্ছা, এই দেখো, শাইন হচ্ছে ভার্ব, এই যে ভার্ব আছে, আমরা মনে রাখবো যদি, Yes, sir. যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন কি হয়ে যাবে? ভার্বের সাথে এস যুক্ত হবে। এই যে দেখো, এখানে ভার্ব প্লাস এস হয়ে যাবে, ভার্ব ওয়ান, সরি, লিখলাম, এটা ভার্ব ওয়ান হবে, ভার্ব ওয়ান প্লাস এস। এই যে ভালো করে খেয়াল করো, অথবা ইয়েস থাকতে পারে। তার মানে এই যে সান শাইন্স হবে, সান শাইন্স, দ্য সান শাইন্স আস। নিহাল, তুমি আমাকে এবার বোঝাও, এই সেন্টেন্সটা তোমার কাছে আমি দিলাম, তুমি কিভাবে বলবা যে স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, অন্য কোনো টেন্স হবে না? বলো দেখি। Mama, Jama. হ্যাঁ, বুঝতে পারলাম না, বলো। হ্যাঁ, দ্য সান শাইন্স আস, এটা দেখে তুমি The কিভাবে sun. বুঝবা? হ্যাঁ, বুঝতে পারলাম না তোমার কথা, বাবা।
স্যার আচ্ছা আচ্ছা তুমি বুঝতে পারোনি। আচ্ছা আবার বলছি, দাঁড়াও। সিফাত বলো দেখি। স্যার না আমি বলবো, আমি করবো না বাবা, হ্যাঁ আমি বলবো, বলবো না, এই প্র্যাকটিস ভালো না। আমি জিজ্ঞেস করছি কারণ সবাই অপেক্ষা আছে, আমি সবাইকে ডাকবো, সবাইকে ইকুয়ালি আমি আমি ডাকবো, কেমন? আচ্ছা সিফাত বলো, দ্য সান শাইনস আস, এটা দেখি কিভাবে তুমি আইডেন্টিফাই করবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিফাত তুমি কি আছো ক্লাসে? আয় হায়, এতক্ষণ কি বললাম বুঝতে পারোনি নাকি? বলো কিভাবে বুঝবো, এখানে গঠনটা কি দেখো দেখি। দ্য সান শাইনস আস। হ্যাঁ, এই সেন্টেন্সটা ধরো তোমার কাছে আমি দিলাম, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? বোঝার উপায় নাই তাই না? এই বুঝতে পারোনি, হায় হায়। আচ্ছা আরেকজন বলো এবার। সিরাজুল মল্লিক তুমি বলো দেখি, হ্যাঁ তুমি বুঝতে পেরেছো কিনা দেখি। স্যার থার্ড পারসন প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা এটা না, দেখো সবাই খেয়াল করো, এভরিবডি লুক অ্যাট, এখানে আমাদের যে ফর্মটা ব্যবহার করা, দ্য সান শাইনস আস, তোমাকে প্রথমে কি দেখতে হবে? সাবজেক্টের সেন্টেন্স গঠন। দেখো সাবজেক্ট আছে প্লাস ভার্ব ওয়ান আছে, এই স্ট্রাকচারটা থাকলেই তোমাকে ফাইন্ড করতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সোজা কথা, আমি যদি একটা সেন্টেন্স দিই, ধরো বড় একটা সেন্টেন্স দিলাম, তোমাকে বললাম এটা টেন্স আইডেন্টিফাই করো, কিভাবে করতে হবে? তোমাকে দেখতে হবে সেখানে এই গঠন প্রণালী আছে কিনা, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে কিনা। তবে আরেকটা বিষয় আছে, যদি কোশ্চেনের ক্ষেত্রে হয় তখন কিন্তু তোমার ডু আসবে। ভালো করে খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু আসবে সাবজেক্টের সাথে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ এটা দেখে যদি প্রশ্ন দেখো, কিংবা এখানে ডাব্লিউএস থাকতে পারে, ডাব্লিউএস ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে কি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব মানে প্রশ্ন যদি হয় সেখানে ডু থাকবে অথবা ডাজ থাকতে পারে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, ডাজ, ডু অথবা ডাজ থাকলে সেটাকে তুমি কি বলবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবা। ভালো করে খেয়াল করি, জাস্ট তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে স্যার সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে, আমি যদি একটু সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা ডু প্লাস ডু দিয়ে শুরু হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ডাব্লিউএইচ ডু দিয়ে শুরু হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইটুকু বুঝতে পেরেছো তোমরা? কেউ কি আছো বুঝতে পারোনি? ইজ দেয়ার এনিবডি হু ডিড নট আন্ডারস্ট্যান্ড? আবার বলছি, দেখো বাংলা দেখে চেনার উপায় কি? বাংলা বাক্যের শেষে করি, করো, করেন ইত্যাদি থাকবে। আর ইংরেজি দেখে চেনার উপায় হচ্ছে, একটা বড় সেন্টেন্স হোক যত বড়, এটা যদি অনেক বড় হয় তবু তুমি দেখবা সাবজেক্ট প্লাস ভার্ব আছে কিনা শেষ। দুই হচ্ছে সেন্টেন্সটা ডু দিয়ে শুরু হয়েছে কিনা, অথবা ডাব্লিউএইচ প্লাস ডু দিয়ে শুরু হয়েছে কিনা, তাহলে তুমি খেয়াল করতে পারবা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য এত কথা বলা। এবার আসো পাস্ট ইনডিফিনিট টেন্স চিনবো। ওকে, আশা করি এবার তোমাদের কাছে সহজ হবে, পরের লেসন গুলো একদম ইজি হয়ে যাবে। আচ্ছা বলো, আমরা প্রথমে যাব ফাহিমের কাছে। ফাহিম, তোমার কি নলেজ হয়েছে বাংলা বাক্যে সে কি থাকতে পারে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে? বলো। পড়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম। আর যদি সাবজেক্ট হয় তিনি, তাহলে কেমন হতে পারে? স্যার তিনি হলে হ্যাঁ হ্যাঁ। করেছিলেন, হুম। লিখেছিলেন, হ্যাঁ। পড়েছিলেন। আর যদি তুমি হয়? করেছিলে, লিখেছিলে, পড়েছিলে। এক্সেলেন্ট, ঠিক আছে, তাহলে করেছিলাম, দেখো বাংলা বাক্যে শেষে করেছিলাম, করেছিলে, অথবা করেছিলেন, এই কথাগুলো মনে, আমি কিন্তু শেষে জিজ্ঞেস করবো তোমাদের কাছে, একটা ছোট্ট টেস্ট নিব, সেখানে কিন্তু আমাকে বলতে হবে যে এই ফর্মগুলো তুমি কিভাবে চিনছো। ঠিক আছে, দেখো তার বাংলা বাক্যে সে কি থাকছে, থাকছে করেছিলাম, করেছিলে কিংবা করেছিলেন। আমরা এক বিভিন্ন সাবজেক্ট দিয়ে আমরা চেনার উপায় করি, হ্যাঁ। যেমন যদি বলি আমি প্রতিদিন সকালে আমার আব্বার সাথে স্কুলে, এখানে প্রতিদিন হবে না, কারণ প্রতিদিন হলে তো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে আমি সকালে আমার আব্বার সাথে স্কুলে গিয়েছিলাম, এটা হতে পারে গতকাল বা তার আগের দিন, বাট তোমাকে লাস্টে খেয়াল করতে হবে গিয়েছিলাম। এই যে দেখো, আবার দেখো তুমি, তুমি সকালবেলা তোমার আব্বুর সাথে স্কুলে গিয়েছিলে হয়ে যাবে গিয়েছিলে, গিয়েছিলে। আচ্ছা আচ্ছা এটা, ও সরি প্রেজেন্টে আছি তো, আরে বাবা, আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবো এবার। আচ্ছা পাস্ট পরে আসি, হ্যাঁ এটা লেখা থাকুক, আমি সিরিয়ালি যাই তাহলে ভালো হবে। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা আচ্ছা, আমরা পাস্ট আগে বুঝে নি কেমন, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বুঝি, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আচ্ছা দেখি, আমার মনে হয় নেহাল তুমি বলতে পারবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো, বলো।
হ্যাঁ বলো বাবা। সা- হ্যাঁ বলো। বাংলা বাক্যের শেষে হুম। করে করেছি না শোনো, কর- এখানে মানে করেছি, করেছি হবে না। আচ্ছা তুমি ভালো করে শোনো, আবার তোমাকে ডাকছি আমি। স্টুডেন্টস, এখানে আমরা খুব বারবার পড়ার পর একটা জিনিস ভুল করে ফেলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা গুলিয়ে ফেলি, তাই না? দেখো কন্টিনিউয়াস মানে কি, মিনিংটা বুঝতে হবে। কন্টিনিউ মানে অনবরত। তোমার সেন্টেন্সটা দেখে তোমাকে বুঝতে হবে যে যে কাজটি করছো কাজটি কি অনবরত চলছে কিনা। অনবরত, যেমন আমি পড়াচ্ছি, কিংবা আমি যাচ্ছি, আমি লিখছি, পড়ছি, তার মানে এমন কিছু ওয়ার্ডস যেটা দেখে তুমি বুঝতে পারবা এই মুহূর্তে চলমান। এই মুহূর্তে যেমন তুমি যদি বলো যে আমি করেছি, তাহলে কি চলমান হলো? চলমান তো হলো না। চলমান হবে যদি বলো আমি করছি। আবার যদি বলো যে আমার মা রান্না করেছেন, তার মানে শেষ। রান্না করেছেন মানে রান্নার সাথে আর কোনো কাজ নাই, রান্না শেষ। তুমি যদি বলো যে আমার মা রান্না করছেন, করছেন, তাহলে সেটা তুমি বলবে কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলমান থাকলে সেটাকে কন্টিনিউয়াস বলবা। নিহাল বুঝতে পেরেছো এবার? ওকে, এবার তুমি বলো নিহাল, কিভাবে চিনবা তুমি? আবার বলো, বাংলা কেমন থাকবে? বাংলা বাক্যের শেষে হুম হুম করছি, হুম হুম, লেখছি, হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছি, পড়ছি ইত্যাদি থাকে। ইয়েস। আর যদি তুমি বলি তাহলে কেমন হবে তোমার ক্ষেত্রে? তুমি, তুমি তুমি পড়ছো, হ্যাঁ হ্যাঁ, পড়ছো, আচ্ছা, ঘুমাচ্ছো, হুম, লিখছো, আচ্ছা। আর তিনি থাকলে কি বলতে পড়ছো। পারি? তিনি থাকলে, হুম, তিনি হুম, তিনি ঘুমাচ্ছেন, হ্যাঁ, তারপরে, তিনি ঘুমাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, লিখছেন, হ্যাঁ পড়ছেন হ্যাঁ হ্যাঁ, ইত্যাদি। ইত্যাদি থাকবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তো বাংলা বাক্যটা চিনলেই দেখবা যে অনেক ইজি হয়ে যাবে। তাহলে বাংলা বাক্যের শেষে কি থাকবে? করছি, করছো, করছেন, এবং চলমান। চলমান থাকলেই কেবল প্রেজেন্ট, সেটা প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন মনে করো আমি সকালবেলা আমার আব্বার সাথে, বা আমি এখন, এখানে এখন কথাটি বেশি মানায়, আমি এখন আমার আব্বার সঙ্গে স্কুলে যাচ্ছি। এই যে যাচ্ছি, দেখো যাচ্ছি, আচ্ছা। কিংবা তুমি তোমার বাবার সাথে স্কুলে যাচ্ছ, হ্যাঁ, যাচ্ছ হয়ে যাচ্ছে, যাচ্ছ, আচ্ছা। অথবা তিনি তার ছেলের সঙ্গে স্কুলে যাচ্ছেন, যাচ্ছেন, এই যে দেখো যাচ্ছেন। তাহলে এখানে আমাদের যে ফর্মটা আছে, তাহলে এখানে যদি আমরা এখন গঠন প্রণালী সাজাই, তাহলে কিভাবে চিনবো, তাই না? সাবজেক্ট প্লাস, নাফিসা বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বলো, মনে থাকার কথা। Subject plus am is r plus verb one. আচ্ছা তুমি Verb আরেকটা বলো, এম কোথায়, one. ইজ কোথায়, আর কোথায় হবে, এটা বলো আগে। এম কোথায় দিব, ইজ কোথায় দিব, আর কোথায় দিব? এর ক্ষেত্রে am হবে ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আর হবে আর না 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 ম্যানি না না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ হবে। নাম্বার হলে ইজ হবে। হ্যাঁ আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ইজ হবে, আর হবে কার সাথে? আর হবে যে কোনো প্লুরাল নাউন, ইউ এবং যে কোনো প্লুরাল plural নাউনের noun ক্ষেত্রে। you হ্যাঁ, you he she etc. নাও, you they you they. আচ্ছা ইউ দে, তাই না? আচ্ছা আমি আরেকবার বলছি, সবাই খেয়াল করো। আয়ের ক্ষেত্রে এম হবে, ইজ হবে যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যে কোনো, হি শি ইট, ওয়ান পারসন ওয়ান থিং। আর হবে ইউ এর ক্ষেত্রে এবং যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে। যে কোনো প্লুরাল বলতে কি, যেমন হচ্ছে ইউ মানে তোমরা, দে মানে তারা, আচ্ছা উই মানে আমরা, আরো আরো আছে মনে করো আহ, দুইজন ব্যক্তি যদি থাকে, প্লুরাল যে কোনো প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। তো এখানে গঠন প্রণালী তোমরা দেখেছো, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, তাই না? এটা হচ্ছে সাধারণ। আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই খেয়াল করবা সেখানে এম ইজ আর শুরুতে আছে কিনা, এবং সেখানে ভার্বের আইএনজি থাকবে। গঠনটা একটু লিখছি, খেয়াল করো। তাহলে এম অথবা ইজ অথবা আর থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি। অর্থাৎ প্রথম 2 থেকে 3টা ওয়ার্ড তুমি দেখলেই টেন্স আইডেন্টিফাই করতে পারবা যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট কোন ফর্মটা। আবার একইভাবে দেখো, এটার সামনে একটা ডাব্লিউএস বসিয়ে দিলেই তুমি বুঝে ফেলবে যে এটা কোন ফর্ম হচ্ছে। তাহলে এটা ডাব্লিউএইচ হবে, তাই না? সো ডাব্লিউএইচ
সরি এটা WH হয়ে যাবে। আচ্ছা, তো এখন যদি আমরা একটু সেন্টেন্স দেখি, সিরাজুম মনির বলো, আমি এখন আমার আব্বুর সঙ্গে স্কুলে যাচ্ছি, কি বলতে পারো? Present continuous. হ্যাঁ, তাহলে এটাকে সেন্টেন্স মেক করো দেখি, আমাদের এই গঠন অনুযায়ী কিভাবে করবা। আমি এখন আমার আব্বার সাথে স্কুলে যাচ্ছি। আই I am going to school with my father. তুমি সকালে তুমি এখন তোমার বাবার সাথে স্কুলে যাচ্ছ, কি বলতে পারো? Tumi. You are ওকে, going to school with your father. আচ্ছা, আর সে যদি সে বলো, সে তার বাবার সাথে এখন স্কুলে যাচ্ছে। He is going to school with him father. উইথ হিজ ফাদার, ইয়েস, উইথ হিজ ফাদার, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার একটু খেয়াল করো তো বাবা, এখানে আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই এম রানিং, তাহলে প্রথম তিনটা ওয়ার্ড রানিং ইন দ্য ফিল্ড, তাহলে এইটুকুর মধ্যে বুঝে নাও সাবজেক্ট আছে, এম আছে প্লাস ভার্ব আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে যদি এটাকে কোশ্চেন করো, আর ইউ গোয়িং টু স্কুল, শুধু আর দেখলে হবে না কিন্তু, আর এর সাথে দেখবা যে ভার্ব আইএনজি আছে কিনা। শুধু আর হলে কিন্তু যে আর ইউ স্টুডেন্ট, ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর কিন্তু আর ইউ গোয়িং, এইটুকু পুরো তিনটা ওয়ার্ড একটু খেয়াল করবা, বা চারটা ওয়ার্ড খেয়াল করবা যে সেখানে গঠন মিলছে কিনা। তাহলে এটা ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওভারঅল বিষয়। না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট চিনছি, করি, করো, করেন, কন্টিনিউয়াস করছি, করছেন, করছো। এবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আসো, দেখি সাবিহা একটু বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবো। সাবিহা, সব তোমাদের জানা, সবাই স্পোকেন থেকে তোমরা যুক্ত হয়েছে, ওখানে তো তোমাদের ওভারঅল টেন্সটা হয়ে যায়। বলো বাবা, হ্যাঁ বলো প্রেজেন্ট। Subject plus have has plus না না না, আগে চিনবো কিভাবে বলো আগে, বাংলা বাক্যে কি থাকবে? করছি। না, করছি হলে তো কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি বলি কি হবে বলো? করছি। হ্যাঁ, করেছি হবে। আচ্ছা, করেছি, তাহলে আরো কয়েকটা এক্সাম্পল বলো। করেছি, হ্যাঁ, করছো, আচ্ছা, করেছেন। হ্যাঁ করেছেন। আচ্ছা, যদি বলি দেখো যে আমার বাবা অফিসে যাচ্ছেন, এটা কোন টেন্স হবে বলো দেখি? আমার বাবা অফিসে যাচ্ছেন, বলো বলো। My father is going to office. আচ্ছা, কোন টেন্স এটা, আগে নাম বলো। Continuous. কন্টিনিউয়াস। আর যদি বলো আমার মা রান্না করেছেন, এটা কোনটা হবে? My mother. না, কোন টেন্স হবে এটা বলো আগে। আমার মা রান্না করেছেন। হ্যাঁ, Present perfect. প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আচ্ছা, যদি আরেকটা বলছি শোনো, তুমি যদি বলো যে আমি সম্প্রতি একটি মোবাইল ফোন কিনেছি, এটা কোন টেন্স হবে? কিনেছি হচ্ছে present perfect. আচ্ছা, আর যদি বলো যে আমি একটি ফোন ব্যবহার করছি, করছি continuous. কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই খেয়াল করো বাবারা, বাংলা বাক্যে শেষে করেছি, স্যার করছি এবং করেছি, হ্যাঁ বলো, হ্যাঁ ইয়েস। সম্প্রতি থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস? না, সম্প্রতি মানে এই রিসেন্টলি পারফেক্ট হবে সেটা। সম্প্রতি, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেমন তুমি বললে স্যার সম্প্রতি আমি একটি বই পড়েছি, এই যে দেখো সম্প্রতি হলে তোমার অটোমেটিকলি পড়েছি, করেছি। দেখো একটা সম্প্রতি একটা সেন্টেন্স বলো দেখি সম্প্রতি দিয়ে, তুমি নিজেই বলো, বলো তুমি নিজে বাংলা বলবো। একটা বাংলা বাক্য বলো, সম্প্রতি থাকবে সেখানে, বলো। আমি সম্প্রতি একটি বই পড়ি। বই পড়েছি, সম্প্রতি ব্যবহার করলে সেটা অটোমেটিকলি পড়েছি, খেয়েছি এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাংলা বাক্য দেখেছো তোমরা, হ্যাঁ বলো, হ্যাঁ। সম্প্রীতি। না না না, সম্প্রীতি না বাবা, সম্প্রতি, সম্প্রতি মানে সম্প্রতি। হ্যাঁ রিসেন্টলি মানে সম্প্রতি। আচ্ছা, খেয়াল করো সবাই,
এখানে আমরা গঠন প্রণালী একটু দেখব। সাবজেক্ট এবার হ্যাভ হ্যাজ চলে আসবে, তাই না? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 চলে আসছে। আবার এখানে দেখো প্রশ্নের সময় একইভাবে আমাদের হ্যাভ হ্যাজটা সামনে চলে আসবে, হ্যাভ অথবা হ্যাজ। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে অবশ্যই তোমাকে ভার্ব 3 প্রয়োগ করতে হবে, যেমন গো ওয়েন্ট গন, তাই না? গন ব্যবহার করতে হবে। আবার এখানে দেখো ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। ওকে, ভার্ব 3। আচ্ছা, এই যে এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং তোমার হচ্ছে প্রশ্ন এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ধরন। তো এখন এই যে এই জিনিসটা দেখো, আমি আমার আব্বার সাথে, আমি আমার বাবার সাথে স্কুলে গিয়েছি। নিহাল, এই স্ট্রাকচারটা অনুযায়ী কিভাবে তুমি আইডেন্টিফাই করবে বলো, মানে সেন্টেন্সটা মেক করো। আমি বাবার সাথে স্কুলে গিয়েছি, বলো বাবার সাথে, বলো। I am gone. হুম, হুম, I have gone to school with my father. I have gone to school with my father. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। I have gone to school with my father. With my father. আচ্ছা, এবার দেখো with my father, এটাকে যদি প্রশ্ন করার চেষ্টা করি, ফাহিম তুমি কি তোমার বাবার সাথে স্কুলে গিয়েছো, কি হবে? Have you gone to school with your father? যদি বলো সে কি তার বাবার সাথে স্কুলে গিয়েছে, Have he gone to school with his father? থ্যাংক ইউ। তাহলে হ্যাভ আর হ্যাজটা কোথায় ব্যবহার করছো একটু বলো, ফাহিম। So third person singular number. হ্যাঁ, হ্যাঁ বলো, থার্ড পারসন নাম্বার ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে, তাই না? Has or has. আর বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে Have. হ্যাভ। ঠিক আছে, তাহলে একটু মনে রাখবা, এই ছোট ছোট জিনিস কিন্তু একটা সেন্টেন্স কিন্তু ভুল এবং শুদ্ধ শুদ্ধ করে তুলবে, তাই না? তাহলে কি হলো, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ দিবা, আর যদি আর অন্যান্য যে কোনো নাউনের ক্ষেত্রে তুমি হ্যাভ প্রয়োগ করবা। তো প্রশ্নের ক্ষেত্রে কি বলেছি দেখো, হ্যাভ হ্যাজ চলে আসবে, তাই না? আচ্ছা, একটু পরে তোমাদের আইডেন্টিফাই করতে দিব, সো খুব মন দিয়ে একটু শোনো, হ্যাঁ? আমি একটু অনেকগুলো মানে টেন্সই পড়াবো আজকে, হ্যাঁ, যাতে এই টেন্স গুলো মানে একসাথে করলে বারবার মানে অনেক সময় লেগে যাবে আলাদা আলাদা করতে গেলে। একদিনে আমি অনেকটুকু বুঝাই, না বুঝতে পারলে আমাকে জানাবা, হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি না, আমি আরো বোঝাবো। আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এবার আমরা একটু গবেষণা করি। রায়ান আহমেদ, বলো তোমার কি আইডিয়া হয়েছে এতকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, বলো। রায়ান আহমেদ আছো? আছো তো, বলো কি দেখে চিনবা? বাংলা বাক্যে এসেছে হুম সময় ধরে হুম পড়ছি, হুম সময় ধরে হুম খাচ্ছি, হুম সময় ধরে ঘুমাচ্ছি হুম ইত্যাদি। ইত্যাদি থাকলে এক্সাম্পল দাও তো দেখি বাংলা। আই বাংলা এক্সাম্পল বলো। আমি আমি 1 ঘন্টা ধরে কে, লিখছি। এই তো গুড, আমি 1 ঘন্টা ধরে লিখছি। ভালো করে খেয়াল করো বাবারা, কি বলেছে, সময় ধরে, তাই না? এই যে দেখো, অথবা সময় ধরে বা সময় থেকেও বলতে পারো, যে বাংলা বাক্যের শেষে সময় ধরে অথবা সময় থেকে, এই যে অথবা সময় থেকে, আমি এটুকু অ্যাড করলাম তোমাদের বোঝার সুবিধার্থে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা ধরে লিখছি, আর যদি থেকে বলো রায়ান, তাহলে একটা এক্সাম্পল বলো। আমি আমি বলো, আমি 1 ঘন্টা না 1 ঘন্টা না, বলো সকাল থেকে, আমি সকাল থেকে হুম, খেলছি। আচ্ছা খেলছি, ঠিক আছে। এই যে দেখো, আমি সকাল থেকে খেলছি, তাহলে এখানে ধরে এবং থেকে থাকবে, কিন্তু একটা সময় থাকবে, তাই না? এই যে বাংলা বাক্যের শেষে সময় ধরে অথবা সময় থেকে করছি, করছো, করছেন, ঠিক কন্টিনিউয়াস এর মতো, কোনো কাজ চলমান আছে তার সাথে সময় যুক্ত হয়ে যাবে, বাস। এবার আসো তাহলে আমরা একটু গঠন প্রণালী দেখি, হ্যাঁ। সাবজেক্ট প্লাস এই যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাভ বিন। এখানে শুধু এম ইজ আর হবে না, কিন্তু এম ইজ আর এর পরিবর্তে তোমাকে কি দিতে হবে, হ্যাভ বিন এবং হ্যাজ বিন। ঠিক একইভাবে এখানে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট প্লাস বিন, এই যে বিন আসবে প্লাস ভার্বের কিন্তু আইএনজি হবে, যেহেতু কন্টিনিউয়াস
মনে রাখবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি যুক্ত করতে হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, হোয়াট এভার দ্য টেন্স ইট ইজ, you have to add ing with the verb. That is the correct form. So have, has অথবা subject been প্লাস ভার্ব আইএনজি। আবার দেখো এখানেও একইভাবে হবে ভার্ব আইএনজি। এই যে দেখো আমি একটু লিখছি, ভার্ব WH ভার্ব আইএনজি, WH have, has প্লাস ভার্ব আইএনজি। আচ্ছা এখন আরেকটা বিষয় আসি। আচ্ছা আমাকে একটু সিফাত বলো দেখি, আমি সকাল থেকে পড়ছি কি হতে পারে সিফাত? আমি সকাল থেকে পড়ছি, বলো। আই চেষ্টা করো। আই কি হবে? হ্যাভ বিন। I have been. তারপরে রিডিং। I have been reading তারপরে সকাল in থেকে the morning. সিন্স মর্নিং। এই যে এইটুকুর মধ্যে অনেকের কনফিউশন হয়ে যায়, তাই না, যে স্যার এখানে সিন্স কেন হলো? এই যে সময় ধরে আছে এই জন্য তোমার বাকিটুকু কমপ্লিট করতে হবে না, আগে দেখতে হবে কোন টেন্স। তাহলে এটা তুমি নিশ্চিত হয়ে গেলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন করো, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি, এরপরে সিন্স মর্নিং। এই যে সিন্স মর্নিং হয়ে গেছে, তাই না? এই যে সিন্স মানে নির্দিষ্ট সময় থেকে, সিন্স মর্নিং হয়ে যাবে। আবার দেখো যদি ধরে বলি তাহলে কি হতে পারে? আচ্ছা যদি বলি, তুমি বলো সিফাত, আমি আমি 1 ঘন্টা ধরে পড়ছি, এটা বলো দেখি, আমি 1 ঘন্টা ধরে পড়ছি কি হতে পারে? আই I read 1 hour. ও হ্যাভ বিন দিতে হবে, আই হ্যাভ বিন I have been রিডিং, I have been reading তারপরে for ফর 1 hour. ফর 1 আওয়ার। আচ্ছা মনে রাখবে তোমরা এই যে থেকে, অর্থাৎ তোমাদের যদি থেকে থাকে তাহলে সিন্স দিবা, আর ধরে হলে ফর দিবা। এই যে মনে রাখো এই পয়েন্টটুকু বাবা, থেকে থাকলে আমি লিখে দিচ্ছি থেকে এবং ধরে, তাই না? সো ধরে থেকে দুটো আলাদা জিনিস, ধরে থেকে, ঠেলে হয়ে গেছে বাবা, থেকে, তাহলে ধরে থাকলে কি হবে? ফর হবে। এই যে দেখো ধরে ফর, মনে রাখবা এই যে ধরের মধ্যে র আছে, ধরে ফরে, ধরে ফরে, ধরে থাকলে ফর দিবা, আর থেকে থাকলে সিস দিবা, বাস। আচ্ছা তোমার এখনো শুদ্ধ হয়নি, আরেকবার বলো। ও বাবা সিফাত বলো দেখি, আমি সকাল থেকে খেলছি কি হবে? বলো, আমি সকাল থেকে খেলছি। আই have been playing বলো in সিন। the morning. ইন দা বলছো কেন? সিন্স হবে, সিন্স মর্নিং। এখানে কোনো, Since morning. হ্যাঁ এখানে থেকে থাকলে কোনো ইন্দা হবে না, ইন্দা বাদ। এবার যদি বলো দেখি, আমি বিকাল থেকে খেলছি কি হবে? I have been playing সিন্স since সিন্স afternoon. সিন্স আফটারনুন। থ্যাংক ইউ সো মাচ, সিন্স আফটারনুন। চলো আমি আরেকবার একটু বলছি কেমন? তাহলে আমরা এতক্ষণ 4টা টেন্স আইডেন্টিফাই করলাম, তাই না? কি প্রেজেন্ট, বাংলা দেখে এবং ইংলিশ থেকে। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা? বাংলা বাক্যের শেষে করি, করো, করেন, প্রতিদিন, তাই না? এটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। পাস্ট হবে কোনটা? এখন চলমান, কোনো কাজ আমি করছি, করছো, করছেন। আবার পারফেক্টের ক্ষেত্রে কি হবে? করেছি, করেছেন, তারপরে করেছো। আর এরপরে প্রেজেন্ট কন্টিনিউ, পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? সময় ধরে অথবা সময় থেকে করছি, করছো, করছেন। আচ্ছা আর এর মধ্যে সবচেয়ে যেটা ভেজাল মনে হবে তোমাদের কাছে বা উল্টোপাল্টা হয়ে যেতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবা হি, সে এবং ইটের ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করছি, এবং প্রশ্নের সময় কিন্তু এই যে ডু না, সেই ক্ষেত্রে ডাজ চলে আসবে, ডাজ অথবা ডাবলেজ, ডাজ চলে আসবে। ওকে, তাহলে এতক্ষণ প্রেজেন্ট, চলো মাথাটা ঝাঁকিয়ে একটু আমরা ছোট্ট একটা টেস্ট দিব, সবাই খাতা বের করো। আমি জাস্ট 5টা সেন্টেন্স দিব, 5টা সেন্টেন্স ট্রান্সলেট করতে হবে, বাংলা তুলবা না, ইংলিশ সরাসরি লিখবা, পাশে হচ্ছে টেন্সের নাম লিখবা, এবং পরীক্ষা আজকে ক্লাসে যে টেস্ট গুলো হ্যাঁ বলো স্যার টেন্সের নামটা কি নিচে লিখবো না পাশে? পাশে লিখবা ভাই, ওই তোমার জায়গা থাকলে পাশে লিখবা, না হলে নিচে লিখবা।
এবং ক্লাসের শেষে তোমরা তোমাদের খাতার ছবিগুলো পাঠাবো আমাকে পার্সোনালি, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ ক্লাসে তুমি অ্যাক্টিভ ছিলে। আচ্ছা, শুরুতে কি বলেছি, টেন্সটা লিখবা। প্রথমে সেন্টেন্স বাংলা তুলবা না, প্রথমে টেন্সটা সুন্দর করে মানে ট্রান্সলেট করবা, করে পাশে অথবা নিচে লিখে দেবা কোন টেন্স। 1 নম্বর সে। আচ্ছা আচ্ছা, সে প্রথমে লিখবা হচ্ছে সে, সে দিয়ে শুরু করলাম, হ্যাঁ, যেমন হচ্ছে সে কি করে, একটি বাড়ি নির্মাণ করেছে। 2, তুমি এখন একটি চিঠি লিখছো। 3, আমার মা আমার জন্য একটি একটি না, আমার জন্য রান্না করছেন, রান্না করছেন সকাল থেকে। আমার মা আমার জন্য সকাল থেকে রান্না করছেন। 4, তুমি না, সে কি, আচ্ছা সে কি প্রতিদিন প্রতিদিন আচ্ছা না, প্রতিদিন স্কুলে যায়। 4, 5 হচ্ছে 5 হচ্ছে লিখবো হচ্ছে আমার বাবা আমার জন্য একটি বই কিনে একটি বই কিনছেন। অনলি 5টা, 5 মিনিট টাইম নেবা, হ্যাঁ, খুব দ্রুত করবা, এরপর আমাদের আরো অনেক কিছু পড়ার আছে আজকে। ওকে, তাহলে অনলি 5 সেন্টেন্সেস, একদম সুন্দর করে ফেলো। ওকে, সো 41 লেখা, টাইম হচ্ছে তোমাদের 46 পর্যন্ত। অবশ্যই পাশে টেন্স লিখবা কিন্তু, অবশ্যই।
স্যার বলো। নির্মাণের ইংরেজিটা কি? বিল্ড মানে নির্মাণ করা, বিইউআইএলডি, বিল্ড, বিইউআইএলডি, বিল্ড মানে নির্মাণ করা। স্যার ডান। ওকে, আর আর 1 মিনিট টাইম আছে, আর 1 মিনিট, অনলি 1 মিনিট। ওকে, আর 30 সেকেন্ড, শেষ করো। Sir, finish. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু বলো দেখি, প্রথমটা শুরু করো, ফাহিম বলো, সে একটি বা কোন টেন্স? Sir, it is present perfect tense. গ্রেট, তাহলে সেন্টেন্সটা কি লিখেছো? He has built a house. হি হ্যাজ বিল্ট আ হাউস, ভেরি গুড। তাহলে তোমরা কিন্তু সেন্টেন্সটা লিখে পাশে লিখো প্রেজেন্ট পারফেক্ট, ওকে? হি হ্যাজ বিল্ট আ হাউস, এই যে বিল্ট হয়ে যাবে। স্যার এটা ছবি তুলে পাঠাতে হবে? হ্যাঁ, একটু পরে তুলবা, এখন না, ক্লাসের শেষে ছবি তুলে পাঠাবা। আচ্ছা বলো এখানে, ফাহিম, এখানে বিল্ড কেন হয়েছে বাবা, বিল্ড নয় কেন? স্যার কারণ স্যার বলো বলো। নির্মাণ করেছে। হ্যাঁ করেছে, এটা কোন ফর্ম বলো দেখি, বিল্ডের কোন ফর্ম? স্যার সেকেন্ড ফর্ম। না, থার্ড ফর্ম, ভাব থ্রি এটা বাবা। থার্ড হ্যাঁ ফর্ম। হ্যাঁ, থার্ড ফর্ম, ইয়েস। ঠিক আছে, সবাই খেয়াল করো, হি হ্যাজ বিল্ট আ হাউস, প্রেজেন্ট ছিল বিল্ড, বিল্ড থেকে বিল্ট এসেছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অবশ্যই পাশে লিখে দেবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, নেক্সট, এবার আমরা যদি আসি, নিহাল, তুমি এখন একটি চিঠি লিখছো, বলো। You are writing a letter. গুড, ইউ আর রাইটিং আ লেটার, রাইটিং আ লেটার, কিভাবে বলো, এটা কোন টেন্স? Present continuous. কিভাবে চিনলাম? Are. বুঝিনি, কিভাবে চিনলাম বাবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? না, বাংলাটা দেখে বলো, আগে বাংলা দেখে বলো। লিখছো। লিখছো আছে, আর ইংলিশ দেখে কিভাবে বুঝবো? Am is are. am is are আছে, পাশে কি ভার্বের সাথে আইএনজি আছে, তাই না? এই যে am is are প্লাস ভার্ব আইএনজি আছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই কারণে আমরা বলছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা পিসি, স্যার বলো।
এখানে তো এখন আছে, তাই আমি ও নাও আচ্ছা দিয়েছি, এটা কি হবে না? অবশ্যই হবে, নাও দিতে হবে তো। খেয়াল করে, নাও হবে, অবশ্যই হবে, নাও দিবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সিফাত বলো, আমার মা আমার জন্য সকাল থেকে রান্না করছেন, কোন টেন্স? বলো কি হতে পারে? আমার মা সকাল থেকে আমার জন্য রান্না করছেন, তুমি কি এটা লিখতে পেরেছো সিফাত? Yes, sir. বলো দেখি। My mother cooks me for me. হায় হায়, তুমি করছো কি এটা? আচ্ছা দাঁড়াও, নাফিসা বলো, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। বাবা সিফাত বলো, নাফিসা। মাই My mother have been cooking rice since morning for me. আচ্ছা, এই যে দেখো, মাই মাদার হ্যাভ বিন হবে, হ্যাজ বিন হবে, কোনটা হবে নাফিসা? মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে has been হবে। হ্যাজ বিন হবে। ইয়েস, এরপরে কুকিং দিয়েছো, কুকিং এর পরে কি হবে? যা কুকিং, তারপর বলো, তারপরে কুকিং। Cooking rice since morning for me. আচ্ছা আচ্ছা, মাই মাদার হ্যাজ বিন কুকিং রাইস, এখানে ফর মিটা আগে দিলে ভালো হবে, হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে। ফর মি, এরপর সিন্স মর্নিং বলো, সিন্স মর্নিং। এই তো, মাই মাদার হ্যাজ বিন কুকিং রাইস ফর মি সিন্স মর্নিং। বলো নাফিসা, বাংলা দেখে কিভাবে চিনবো এটা কোন টেন্স? স্যার Present perfect continuous tense. কিভাবে চিনবো এটা বাংলা বাক্য দেখে? কারণ এখানে সকাল থেকে রান্না করছেন। সকাল থেকে, সময় থেকে আমরা এবং কন্টিনিউয়াস টেন্স পেয়েছি। আর ইংলিশ দেখে কিভাবে চিনবো? Has been অথবা have been. প্লাস ভার্ব আইএনজি, তাই না? জি স্যার। এবং সাথে সিন্স আছে, দেখো এই যে সিন্স মর্নিং, সময় উল্লেখ থাকবে। এতগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা সিফাত, তুমি কি বুঝতে পেরেছো? সিফাত একটু দাঁড়াও বাবা, শেষ করে নি। সিফাত, তুমি কি বুঝতে পেরেছো এটা? Yes, sir. ঠিক আছে, এবার বলো রায়ান, কি প্রশ্ন তোমার? স্যার হ্যাঁ, আপনি যে বাংলা বাক্যতে তো আপনি ভাত লেখেন নাই, তাই ইংরেজিতে রাইস দিয়েছেন কেন? সকাল থেকে রান্না করছেন, ও আচ্ছা আচ্ছা, এখানে ভাত আমার দেওয়া দরকার ছিল বাবা, ভাত লিখে নাও একটু, ভাত। আচ্ছা যদি ভাত না লেখো সমস্যা নেই, তাহলে এখানে রাইস বাদ। ঠিক আছে, ভালো কথা বলেছো, কিন্তু ভাত নাই। ঠিক আছে, তাহলে ভাতটা বাদ দিয়ে দাও। মাই মাদার হ্যাজ বিন কুকিং ফর মি সিন্স মর্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ। মাওয়া বলো দেখি, সে কি প্রতিদিন স্কুলে যায়? এটা কিভাবে ট্রান্সলেট করতে পারবে তুমি বলো মাওয়া? সে কি প্রতিদিন স্কুলে যায়? বলো। ডাজ Does he go to school every day? হ্যাঁ, ডাজ হি গো টু স্কুল এভরিডে, গো টু স্কুল এভরিডে। ভেরি গুড, প্রশ্ন দিলাম। তাহলে মামা বলো, এটা এটা কোন টেন্স বাবা? Present indefinite. কিভাবে চিনবা বাংলা দেখে? বলো, বাংলা বাক্যে সে কি রয়েছে দেখো তো। পরীক্ষায় লিখে এই ইত্যাদি থাকে। হ্যাঁ, ঠিক তেমনি বাংলা বাক্যে সে যায় আছে, এই যে যায়। আর ইংরেজি কি দেখে চিনলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? মনে আছে? আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রশ্নের সময় আমাদের ডু বা ডাজ থাকবে শুরুতে, এই যে ডাজ আছে, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু টেন্স আইডেন্টিফাই করতে হবে, এবং এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা এবার বলো রায়ান আহমেদ, আমার বাবা আমার জন্য একটি বই কিনছেন, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা সেন্টেন্স সাজাও, আমার বাবা আমার জন্য একটি বই কিনছেন, সরি, মাই ফাদার is buying buying a book a book for me. for me. Thank you. My father is buying a book for me. বাংলা দেখে কিভাবে চিনবো বলো? করছি, খাচ্ছ, ঘুমাচ্ছেন ইত্যাদি থাকে। হ্যাঁ ঠিক, এখানে কিনছেন আছে। আর এটাকে ইংলিশে বলো, কিভাবে চিনবো এটা? am is are am is are প্লাস কি থাকবে? ভার্ব আইএনজি থাকবে, ভার্ব আইএনজি।
সো দেখেছো টেন্স আইডেন্টিফাই, আমি কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দিই টেন্সে, সেটা স্পোকেন বলো বা গ্রামার বলো। কারণ এই টেন্স থেকে যখন পরবর্তী তোমাদের আরেকটা লেসন, যেমন সামনের ক্লাসে আমি তোমাদের আর্টিকেল শেখাবো, না সরি সরি আর্টিকেল না, তোমাদের রাইট ফ্রম ভার্ব শিখতে হবে তো, ওকে, এই জন্য টেন্সের এটা আমার খেয়াল ছিল না। রাইট ফ্রম ভার্বের আরো অনেক অনেক ডিটেলস আছে, ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সেটা দেখবো। আর এই কারণেই হচ্ছে টেন্সটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হয়। তোমার ক্লাসের যত পড়া তুমি পড়ো, যত সেন্টেন্স পড়ো, সব কোনো না কোনো টেন্সের মধ্যে। তুমি যদি টেন্সটা একবার ধরে ফেলতে পারো, তোমার স্পিকিং তো হলোই, তোমার রাইটিংটাও শুদ্ধ হয়ে যাবে। এই জন্য তোমার এই যে টেন্সটা না জানলে তুমি ট্রান্সলেট কিভাবে করবা, এই কারণে টেন্সটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো ঠিক আছে, এটা গেল প্রেজেন্ট টেন্স নিয়ে অনেক কথাবার্তা গেল, তাই না? এবার পাস্ট টেন্সে চলো আমরা পাস্ট এবারে গবেষণা করি আমরা। তাহলে সবাই খেয়াল করো, পাস্টের ক্ষেত্রে একটু একটু বেশি সময় লাগবে না, ওকে। পাস্ট ইনডিফিনিট টেন্স, দেখো এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা সিরাজুল মনির, বাংলা বাক্যে কেমন থাকলে সেটাকে পাস্ট ইনডিফিনিট তুমি বলবা, বলো। বাংলা বাক্যের শেষে করেছিলাম, লিখেছিলাম, দেখেছিলাম ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আয় হায়, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট। সরি, পাস্ট ইনডিফিনিট। একটা এক্সাম্পল দাও বাংলা। স্যার বাংলায় দিব? হ্যাঁ, একটা বাংলা সেন্টেন্স বলো দেখি, পুরো সেন্টেন্স বলো। আমি আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এই তো, আমি গতকাল স্কুলে, ইংলিশ করো দেখি কি হবে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। স্যার আবার বলবেন? হ্যাঁ, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটার ইংলিশ করো, এবার ট্রান্সলেট করো। আমি গতকাল, I went to school yesterday. ইয়েস, গতকাল স্কুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু খেয়াল করো তো বাবারা, বাংলা বাক্যের শেষে তাহলে কি পেলাম? করেছিলাম, করেছিলে, করেছিলেন, এরকম থাকবে। আর এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু। তবে অনেকেই তোমরা ভুল করে অনেক সময় বলে ফেলো আই ওয়াজ গো, হ্যাঁ আমি গিয়েছিলাম, অথবা আই ওয়াজ ওয়েন্ট বলে ফেলো, অথবা আই ডিড গো বলে ফেলো। হ্যাঁ, এটা কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ইউ হ্যাভ টু ফলো দিস ওনলি ওয়ান স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব টু, মাঝখানে কিছু নেই। সরাসরি সাবজেক্টের পরেও যে প্রেজেন্ট ইনডিফিনিট যেমন পড়েছো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে বাস। আর এখানে কি হবে, আমরা জানি প্রশ্নের সময় কিভাবে চিনবো, আমরা ডিড দেখে চিনবো যে ডিড আছে কিনা। এই যে দেখো ডিড, এবং ডিড থাকলে কিন্তু পরের ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, ভার্ব ওয়ান। আবার এখানে ডাব্লিউএইচ ডিড। এই যে, তাহলে কিভাবে চিনলাম? সাবজেক্ট প্লাস ভার্ব টু, যদি প্রশ্ন থাকে তাহলে ডিড সামনে থাকবে, আর যদি ডাব্লিউএইচ থাকে তাহলে ডাব্লিউএইচ ডিড সামনে চলে আসবে। তাহলে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এটা ইংলিশটা একজন বলেছো সিরাজুল মনির, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সটা চেনার উপায়। ওকে, এবার আসো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেয়ার একটু দেখি আমরা। হ্যাঁ, খুব সহজ। একইভাবে দেখো কন্টিনিউয়াস মানে কি বলেছি, কোনো কিছু চলমান থাকবে, তাই না? এই যে কন্টিনিউয়াস। বলো আমাকে সাবিহা, তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। Past continuous বাংলায় বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কিভাবে চিনবো বাংলা বাক্যের শেষে? আগে কোনো একটা কাজ করছিলাম। হ্যাঁ, করছিলাম, তাই না? কিংবা করছিলেন। আচ্ছা, এখন যদি তুমি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এর পার্থক্য দেখাতে চাও, কিভাবে দেখাবা? তোমার মতো করে বোঝাও দেখি। পার্থক্য হচ্ছে যে ওটা হচ্ছে যে করি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা না রানিং এ করছি। করি না বাবা, এই যে করেছিলাম এবং করছিলাম এর মধ্যে পার্থক্য কি? করেছিলাম এবং করছিলাম এর মধ্যে পার্থক্য বলো। পার্থক্য হচ্ছে যে হ্যাঁ, করেছিলাম হচ্ছে যে কোন একটা কাজ করেছিলাম, কিন্তু করছিলাম হচ্ছে কোন একটা কাজ করতেই ছিলাম। করতেই ছিলাম মানে তখনও কন্টিনিউয়াস ছিলাম, তাই না? ইয়েস স্যার। ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, এই দুটোর মধ্যে সবাই একটু ভেজাল করে ফেলো। আচ্ছা বলো দেখি সাবিহা, আমি কথা বলেছিলাম, ইনডিফিনিট না কন্টিনিউয়াস? আমি ইনডিফিনিট। আচ্ছা, আর যদি বলো যে আমি একটি চিঠি লিখেছিলাম, এটা কি হবে? ইনডিফিনিট। আচ্ছা, আমি আমার বাবার সাথে গল্প করছিলাম, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আচ্ছা বাবারা দেখো, এই দুটো তোমরা অনেক অনেক পাকিয়ে ফেলো, একদম দুটো মানে উল্টোপাল্টা করে ফেলো। সোজা জিনিস কিন্তু, একটা হচ্ছে কোনো কাজ করেছিলাম, দেখো করেছিলাম মানে কি,
আমি তো ওখানে কন্টিনিউ নাই, আমি ঘুমিয়েছিলাম, আমি তো কন্টিনিউয়াসলি ঘুমাচ্ছিলাম বলি নাই। যদি বলি ইংলিশ শিখেছিলাম, ধরো বললে আমি না ইমরান স্যারের কাছে ইংলিশ শিখেছিলাম, শেখা শেষ। আর যদি বলছো শিখছিলাম, তার মানে তখনও তুমি শেখার মধ্যে ছিলে। দুটো টোটালি আলাদা। সুতরাং এক করে ফেলার কোনো সুযোগ নেই। একটা হচ্ছে কোনো কাজের মধ্যে তুমি দেখবে যে কাজটা শেষ কিনা। যদি শেষ হয়ে যায় তাহলে ইনডিফিনিট, আর যদি চলমান থাকে তাহলে সেটা হয়ে যাবে কন্টিনিউয়াস ফর্ম। তাহলে আমি সকালে দেখো স্কুলে যাচ্ছিলাম, এটা হয়ে যাবে। তার আগে আমি সেন্টেন্সটা মেক করি। বলো সাবিহা, এটা কি ট্রান্সলেট করবা? আমি স্কুলে যাচ্ছিলাম সকালবেলা, বলো আই I went to না I was I I was going to school ইয়েস আই ওয়াজ গোইং টু স্কুল। সকালবেলা কি হবে? ইন দা in the morning. মর্নিং। ঠিক আছে, থ্যাংক ইউ। আই ওয়াজ গোইং টু স্কুল ইন দ্য মর্নিং। তাহলে দেখো বাবারা, এখানে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার এর ব্যবহার চলে আসছে, তাই না? ওয়াজ এবং ওয়্যার। এবং মনে রাখবা কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি করতে হবে তোমাকে। আবার যদি প্রশ্ন দেখো তখন ওয়াজ ওয়্যার সামনে আসবে, ওয়াজ ওয়্যার এবং সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি থাকবে, ভার্ব আইএনজি। ঠিক একইভাবে এখানেও তাই, একইভাবে ছেড়ে দাও, ডাব্লিউএইচ ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি, ব্যাস। এটা ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়। আচ্ছা, এবার একটু ঝামেলা হতে পারে কয়েকজনের জন্য, বাট ঝামেলা মনে করো না, সহজ। আমি খুব ইজিলি তোমাদের বোঝানোর ট্রাই করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের কি কোনো ধারণা আছে কারোর? সরি, প্রেজেন্ট না, পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কারোর ধারণা আছে? কিরকম চেহারা হবে তোমরা জানো? আচ্ছা, এটাতে বেশ কিছু একটু ভেজাল আছে। হ্যাঁ, পারফেক্ট, একটু সময় নিয়ে বোঝাচ্ছি আমি। খেয়াল করো, এটা হচ্ছে অতীতকালের একটা সেন্টেন্স, সোজা কথা, কিন্তু বাক্যের মাঝে আগে অথবা পরে থাকবে। দেখো আমি লিখছি অতীতকালের একটি বাক্য, অতীতকালের বাক্য, এই যে বাক্য, এই যে দেখো। আচ্ছা, এবং বাক্যের মাঝে অতীতকালের একটি বাক্য, একটি অতীতকালের বাক্য। আচ্ছা, এখানে ফুল স্টপ, বাক্যের দুটি অংশ থাকবে, বাক্যের দুটি অংশ থাকবে, বাক্যের মাঝে আগে অথবা পরে থাকবে। স্যার এটা আবার কেমন হলো? অথবা পরে থাকবে, খেয়াল করো। এই যে অতীতকালের বাক্য, যেমন আমি যাওয়ার আগে তুমি গিয়েছিলে, অতীতকালে। হ্যাঁ, আমি বললাম যে হ্যাঁ আমি তো ঢাকায় যাওয়ার আগে তুমি তো বাড়িতে চলে গেছিলে। অথবা ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দেখো অতীতকালের সেন্টেন্স। অথবা যদি বলি যে স্টেশনে পৌঁছানোর পরেই স্টেশন, ট্রেন ছেড়ে গেল, তার মানে অতীতকালে দুটো বাক্য এবং প্রত্যেকটা বাক্যের মাঝে কিন্তু আগে অথবা পরে আছে। তুমি আসার পরেই আমি বাড়িতে গেলাম, আমি লেখার পরে স্যার চেক করলেন, কম্পিউটারটি কেনার পরে আমি ব্যবহার করলাম। তো দেখো কি হচ্ছে, মাঝখানে আগে অথবা পরে আছে, তাই না? আচ্ছা, যেমন একটা এক্সাম্পল যদি দেই তোমাদের, যেমন আমি যাওয়ার, কই গেল, যাওয়ার আগে সে পৌঁছালো। এই যে কি আছে, দুটো সেন্টেন্স। এই যে দেখো আমি আরেকটা লিখি, সে হারে, আমি যাওয়ার পরে সে পৌঁছালো, আগে এবং পরে আছে, তাই না? তার লাইন কেটে যাচ্ছে। ও আচ্ছা, লাইন কেটে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কেটে দাও, আমি লিঙ্ক দিচ্ছি আবার। সবাই কেটে বের হয়ে যাও, সবাই কেটে দাও লাইন, হ্যাঁ কেটে দাও।